সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। এবং দশম শ্রেণীর প্রথম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে দশম শ্রেণী রয়েছে সেই দশম শ্রেণীতে আমরা যে তৃতীয় অধ্যায়টি রয়েছে, অর্থাৎ কোষ বিভাজন যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টি থেকে আমরা আজকে কিছু শিখব। তো প্রথমে আমরা জানি যে প্রত্যেকটা জীবদেহ কি দিয়ে তৈরি, আমরা সকলেই এটি জানি, সেটি হচ্ছে কি কোষ দিয়ে তৈরি, তাই না? প্রত্যেকটা জীবদেহ হচ্ছে কোষ দিয়ে তৈরি এবং একটি মাত্র কোষ দিয়ে কি হয়, প্রত্যেকটা জীবের জীবন শুরু হয়। তো এই কোষগুলো কি হয়, পর্যায়ক্রমে বিভাজিত হয়ে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে অসংখ্য কোষ তৈরি হয় এবং কি হয় যে একটি জীবের সৃষ্টি হয়। ঠিক আছে। আবার কিছু জীব রয়েছে যাদের দেহ কিন্তু একটি মাত্র কোষ দ্বারা তৈরি, তাদেরকে বলা হয় এককোষী জীব। তো এই এককোষী যে জীবগুলি রয়েছে, সেই জীবগুলি কি কি, চলো আমরা একটু দেখে নিই। সেই জীবগুলি হচ্ছে, দেখো এই নামগুলি তোমাদের শিখে রাখতে হবে: ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেটাকে বলা হয় ম্যালেরিয়ার জীবাণু। তাহলে যে ব্যাকটেরিয়া, এটি হচ্ছে এককোষী, তারপরে অ্যামিবা এককোষী, প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়ার যে জীবাণু, সেটি হচ্ছে এককোষী। তো তোমাদের এইগুলি কিন্তু শিখে রাখতে হবে, বিশেষ করে যে এমসিকিউ বহুপদী যে কোশ্চেনগুলি রয়েছে, সেইগুলি কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। তো এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়েও গঠিত, এদের বলা হয় বহুকোষী। কি বলা হয়? বহুকোষী। তো বহুকোষীর মধ্যে রয়েছে, দেখো প্রথমে হচ্ছে মানুষ, তারপরে বট গাছ, আমরা জানি সব থেকে বড় প্রাণী তিমি। তিমি, এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে মাছ, আসলে এটা ভুল। তিমি মাছ না, তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, তোমরা তিমিকে কখনোই মাছ বলবে না, যদিও বইতে এটা লিখেছে, এটি ভুল লিখেছে। তো ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশাল দেহে একটি বট গাছের যে সূচনা, সেই সূচনাও কিন্তু ঘটে একটি মাত্র কোষ থেকে, নিষিক্ত ডিম্বাণু, যেটাকে আমরা বলি কি জাইগোট। তাহলে সেই জাইগোট বিভাজিত হয়, আমরা জানি ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে। বিভাজনের মাধ্যমে একটি কোষ দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে অসংখ্য কোষ তৈরি হয়। তৈরি হয়ে কি করে, তৈরি হয়ে কিন্তু নতুন যে জীব, সেই নতুন একটি জীব বা নতুন একটি দেহ প্রাণীর সূচনা করে। তো এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের সৃষ্টি হয় এবং মানুষের সৃষ্টি হয়। এখানে মানুষের কথা না বলে আমরা বলতে পারি যে জীবের নিষিক্ত ডিম্বাণু, সেই জীব সৃষ্টি হবে। অর্থাৎ যদি নিষিক্ত ডিম্বাণুটি মাছের হয়, তাহলে সেখানে মাছ সৃষ্টি হবে। যদি অন্য কোনো জীব হয়, তাহলে অন্য কোনো জীব সৃষ্টি হবে। তাহলে আমরা শুধু বলি জীবের সৃষ্টি হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমে পুরুষ এবং স্ত্রী গ্যামেট কিন্তু সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। ঠিক আছে। তো জীবের বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যেই কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, কোষের যে সংখ্যা বৃদ্ধি, সেই সংখ্যা বৃদ্ধিটি ঘটে থাকে। তো এখন আমরা জানবো যে কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজন কি। আমরা প্রথমেই বলি যে কোষ বিভাজন হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, সেই কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া কি বলা হয়? কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে তোমরা একটু শিখে নাও। কোষের সংখ্যা বৃদ্ধির, কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া কি বলা হয়? কোষ বিভাজন। কি বললাম? কোষের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি বলা হচ্ছে? কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে তোমরা এই সংজ্ঞাটি শিখে নাও। আচ্ছা, এখন যদি বলা হয় যে কোষ যে বিভাজন, সেই কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস। ঠিক আছে, তো আমরা যদি আর একটু ভালো করে বলি, তাহলে প্রথমে বলতে হবে অ্যামাইটোসিস, তারপর হচ্ছে মাইটোসিস এবং তারপরে হচ্ছে কি মিওসিস।
তো এখন আমরা মাইটোসিস যে কোষ বিভাজন, সেই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানবো। তো জানার পূর্বে চলো আরো একটু জেনে নিই যে কোষ বিভাজনের সংজ্ঞাটি একটু দেখে নিই। এই যে এখানে দেখুন যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। দেখো, যদি বলা হয় কোষ বিভাজন কাকে বলে, কোষের যে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, এই যে এখানে দেখো এই যে কোষের এটা দেখো, এই যে কোষের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি বলা হবে, কি কোষ বিভাজন। আর যদি বলা হয় কোষ বিভাজন কত প্রকার, এখানে দেখে নাও 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং আরেকটি হচ্ছে কি মিওসিস। তাহলে তোমরা সকলেই শিখে নাও যে কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। ঠিক আছে, চলো আমরা পরের অংশটুকু দেখে নিই যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। তো এখানে কিছু জিনিস তোমাদের খুব ভালোভাবে শিখে নাও। তাহলে যে কোষ বিভাজন, দেখো এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক একটি কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তো তোমাদের জানতে হবে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ কাকে বলে। তাহলে যে কোষের নিউক্লিয়াসের গঠন সুগঠিত, যে কোষের নিউক্লিয়াসের গঠনটা হয় সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সেই কোষটা কি বলা হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ বা সেল। ঠিক আছে, তাহলে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হবে, যে সুকেন্দ্রিক যে কোষ, সেই সুকেন্দ্রিক কোষে কি হবে, এই সুকেন্দ্রিক কোষে কি হবে, এই বিভাজনটা ঘটবে এবং ধারাবাহিক প্রক্রিয়ায়, এখানে প্রক্রিয়াটি হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ পর্যায়ক্রমে এটা ঘটতে থাকবে এবং দুইটি অপত্য কোষ সৃষ্টি হবে। অপত্য কোষ কাকে বলে? ঠিক আছে, তাহলে যে কোষ, শোনো, যে কোষটি বিভাজিত হয়, যে কোষটি বিভাজিত হয় সেই কোষকে আমরা একটু বলি, এখানে দেখি। তাহলে যে কোষ, এখানে আমি লিখি যে কি লিখছি, যে কোষ বিভাজিত হয় সেটাকে, যে কোষ বিভাজিত হয়, যে কোষ বিভাজিত হয় সেই কোষকে বলা হয় কি, সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ। আর মাতৃকোষ বিভাজনের মাধ্যমে নতুন যে কোষটি তৈরি হয় সেই কোষটিকে বলা হয় অপত্য কোষ। আমি আবারও বলছি, যে কোষটি বিভাজিত হয় সেই কোষটিকে বলা হয় কি, সেই কোষটিকে বলা হয় যে কোষটি বিভাজিত হয় সেই কোষটিকে বলা হয় মাতৃকোষ। আর মাতৃকোষ বিভাজনের মাধ্যমে নতুন যে কোষ সৃষ্টি হয় সেই কোষটিকে বলা হয় অপত্য কোষ। কি বুঝতে পেরেছো? যে কোষ বিভাজিত হয় সেই কোষকে বলা হয় মাতৃকোষ, আর মাতৃকোষ বিভাজনের ফলে নতুন যে কোষ তৈরি হয় সেই কোষকে বলা হয় অপত্য কোষ। তো অপত্য কোষ এবং মাতৃকোষ যদি তুমি বুঝে থাকো, তাহলে পরের যে অংশগুলি, সেই পরের অংশগুলি কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো আমরা পরের যে অংশটুকু সেটুকু জেনে নিই। তো এখান থেকে আর একটু সময় নিচ্ছি আমি। তাহলে এখানে একটু লক্ষ্য করি যে তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হবে, বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যেই বলেছি যে অপত্য কোষ কাকে বলে। ঠিক আছে, তো কাকে বলে সেটি বললাম। এখন দেখো যে অপত্য কোষ অর্থাৎ মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন কোষ তৈরি হয় সেই কোষটাকে বলা হয় অপত্য কোষ।
ঠিক আছে, মাইটোসিসে দেখো এই যে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। তাহলে কি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষ তাহলে কি বললাম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে কি হচ্ছে, মাতৃকোষের নাই অপত্য কোষ সৃষ্টি করে, সেই কোষটাকে বলা হয় কি, সেই কোষটাকে বলা হয়, মানে সেই কোষ বিভাজনের প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের ভালো করে শিখতে হবে। তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হবে, বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করবে এবং কি হবে, মাতৃকোষের গুণ আর অপত্য কোষের গুণ সমান হবে। ঠিক আছে, তো এই যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো সাইটোপ্লাজমও বিভাজিত হয়। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু বলা হচ্ছে কি যে সাইটোপ্লাজম, এই যে দেখো সাইটোপ্লাজমও বিভাজিত হবে। তাহলে এখানে কি কি বিভাজিত হচ্ছে দেখো, যে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, ক্রোমোজোমের বিভাজন ঘটবে। ঠিক আছে, তো যদি বলা হয় নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটবে, একবার। ক্রোমোজোমের বিভাজন ঘটবে কয়বার, একবার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা, সেই সংখ্যাটা আমি আগেই বললাম যে সমান থাকছে। কেন সমান থাকছে সেই কারণও কিন্তু আমরা বলেছি যে উভয় একবার বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার ফলে অপত্য কোষের গুণ আর মাতৃকোষের যে গুণ সেই গুণটা সমান থাকছে বলেই এই মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম বলা হচ্ছে কি, যে সমীকরণিক কোষ বিভাজন। তো কি বলা হচ্ছে দেখো, যে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। শুধু যে পরিমাণে একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষেও কিন্তু পাওয়া যায়। ডিএনএ অর্থ আমরা নিশ্চয়ই জানি যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, যে একে সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে। সমীকরণিক কোষ বিভাজন এই কারণেই বলা হচ্ছে, মাতৃকোষের গুণ আর অপত্য কোষের গুণ সমান থাকছে তাই। এবং এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। আমরা শুরুতেই বলেছিলাম যে সুকেন্দ্রিক যে কোষ, সেই কোষে হয়ে থাকে। সুকেন্দ্রিক কোষ কাকে বলে আমি আবারও বলছি, যে কোষের নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সেই কোষগুলোকে বলা হচ্ছে কি, যে সুকেন্দ্রিক কোষ। এবং আরেকটি জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে এই কোষটা ঘটে থাকবে কোথায়, দেহ কোষে। এই কোষ বিভাজন কোথায় ঘটবে, দেহ কোষে। আমরা জানি কোষ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে দেহ কোষ আর একটি হচ্ছে জনন কোষ। তো মাইটোসিস কোষ বিভাজন ঘটবে কোথায়, দেহ কোষে। এবং এর বিভাজনের ফলেই দেখো কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কি হচ্ছে, প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কারণে কি হচ্ছে, যে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের কারণেই ঘটে থাকে। তো প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, এই যে দেখো এই এই নামগুলি কিন্তু মনে রাখতে হবে, কাণ্ড, তারপরে মূলের অগ্রভাগ, তারপরে ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মূল, তারপরে বর্ধনশীল পাতা, মুকুল, এই জায়গাগুলিতে কিন্তু যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে থাকে, এই বিষয়গুলি কিন্তু তোমাদের এখনই মুখস্থ করে ফেলতে হবে, কেননা এইগুলি দিয়ে কিন্তু বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলি আসে, সেগুলি কিন্তু এখান থেকে দিতে পারে। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই যে কি কি এতক্ষণ আমরা শিখলাম। তো একটু লক্ষ্য করো, যদি বলা হয় কোষ বিভাজন কত প্রকার, কোষ বিভাজন কত প্রকার, খেয়াল করো, কোষ বিভাজন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কত প্রকার, 3 প্রকার। তারপরে যদি বলা হয় কি কি, আমরা একটু স্পেলিংটা লিখি, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তাহলে কোষ বিভাজন হলো 3 প্রকার। কি কি? 3 প্রকার কোষ বিভাজন। আমি লিখে দিই কোষ বিভাজন। কোষ বিভাজন 3 প্রকার। কি কি বললাম? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি ছিল কি, যে মাইটোসিস। হ্যাঁ, এখন চলো আমরা দেখে নিই মাইটোসিস কোষ বিভাজনের যে অংশগুলি। এখন যদি বলি মাইটোসিস যে কোষ বিভাজন, সেই মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আর কার বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজনে কি ঘটছে দেখো। মাইটোসিস তাহলে ক্রোমোজোমের আমি একটু লিখি, ক্রোমোজোম এর বিভাজন ঘটবে কয়বার? একবার। নিউক্লিয়াস এর বিভাজন ঘটবে কয়বার? একবার। তাহলে যেহেতু ক্রোমোজোম এবং নিউক্লিয়াস মাতৃকোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের বিভাজন ঘটবে একবার। তারপরে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে একবার, যার ফলে অপত্য কোষের গুণ আর মাতৃকোষের যে গুণ, সেই গুণটা থাকবে সমান। এবং সমান থাকার কারণে এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় কি? সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক আমরা তো ম্যাথে জানি সমীকরণ কাকে বলে, তাই না? আচ্ছা, এখন চলো আমরা পরের অংশে যাই। এরপরে যেটি বললাম যে কোথায় এই ধরনের কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজন ঘটবে হচ্ছে দেহ কোষে। কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে, লিখে নি, কোথায়? দেহ কোষে ঘটে। আচ্ছা, দেহ কোষে বিভাজনের ফলে কি হবে? উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এবং প্রস্থেও বৃদ্ধি পাবে। আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় ঘটে দেখো, ভাজক টিস্যু। এই যে এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, দেখো লেখা কি? ভাজক টিস্যু। তাহলে যে টিস্যুর কোষগুলি বিভাজনে সক্ষম, যে টিস্যুর কোষগুলি বিভাজনে সক্ষম, সেই টিস্যুকে বলা হচ্ছে ভাজক টিস্যু। তাহলে এই ভাজক টিস্যুতে কি ঘটে? এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় বললাম দেখো, তোমরা খাতায় লিখো। কাণ্ডে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, তোমরা খাতা নিয়ে লিখো। তারপরে মূলের অগ্রভাগে এটি ঘটবে, ভ্রূণ মূলে ঘটবে, বর্ধনশীল পাতায় ঘটবে, মুকুলে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। ঠিক আছে? তো নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও কিন্তু মাইটোসিস বিভাজন ঘটে। এইটা কিন্তু বিশেষভাবে তোমাদের জেনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন যে জনন, অর্থাৎ এই যে আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলি হচ্ছে জনন কোষ। তো শুক্রাণু এবং ডিম্বাণু উপস্থিতি ছাড়া, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি ছাড়া যে জননটা ঘটবে সেটিকে বলা হচ্ছে কি? যে অযৌন জনন। তো এই অযৌন জননের ক্ষেত্রেও কিন্তু মাইটোসিস যে বিভাজন, সেই মাইটোসিস বিভাজনটি কিন্তু ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যেটুকু পড়ানো হয়েছে আশা করি তোমরা বিষয়গুলি খুব বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো চলো আমরা কয়েকটি স্লাইড দেখে নিই। হ্যাঁ, কন্টেন্ট দেখে নিই। ঠিক আছে? তো আমরা মাইটোসিসের যে সংজ্ঞাটি একটু দেখে নিই।
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তো আমি শুরুতেই তোমাদের বলেছি যে কোষটি বিভাজিত হয় সেই কোষটিকে বলা হয় মাতৃকোষ। এই যেখানে এই কোষটা, এই যে এই কোষটা দেখানো হয়েছে মাতৃকোষ। আর মাতৃকোষ বিভাজনের ফলে নতুন যে কোষগুলি তৈরি হয় সেই কোষগুলিকে বলা হয় অপত্য কোষ। ঠিক আছে? তো এখন আমরা দেখি যে তোমরা কতটুকু শিখলে, সেগুলি আমাকে অবশ্যই লিখে জানাবে। যে যদি তোমাদের বলা হয় যে মাইটোসিস কোষ বিভাজন কত প্রকার, তারপরে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি, এগুলি আমরা আগামীতে জানবো। তারপরে যদি বলা হয় মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, ঠিক আছে? তারপরে মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, তারপরে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, ঠিক আছে? তারপরে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন। তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের খুব ভালোভাবে শিখে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি জিনিস বলা হয়নি, সেটি আমি তোমাদের একটু বলে দিই যে নিউক্লিয়াসের যে বিভাজনটি ঘটে সেই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের যে বিভাজন সেই বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের যে বিভাজন সেই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কোথায় মানে কাকে বলে এটি তোমাদের জানতে হবে। কোষ বিভাজন কাকে বলে সেটি আমি ইতিমধ্যেই বলেছি যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া কি বলা হয় কোষ বিভাজন। তারপর যদি বলা হয় কোষ বিভাজন কত প্রকার, 3 প্রকার। 3 প্রকার কি কি আমি জানি, এটি তুমি পারবে। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, দেহ কোষে, ঠিক আছে? তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের শিখে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন তোমাদের আরো একটি বিষয় নিয়ে কথা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।